স্বাগত খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন মাঠের তাপে। আপনাদের সঙ্গে আছি আমি রাকিবুল হাসান। আর আলোচনার জন্য স্টুডিওতে আছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। টি-20 বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে, বাংলাদেশ সিরিজ খেলছে, যদিও সেটা খুব ভালো অবস্থায়। আমরা সেসব নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন জাভেদ ওমর। যেটা বলছিলাম, আসলে কিভাবে শুরু করব সেটাই প্রশ্ন। বাংলাদেশ যে খেলাটা খেলেছে এখন পর্যন্ত, জিম্বাবুয়ের সঙ্গে জিতলেও সেটার পারফরমেন্স খুব ভালো ছিল না ঘরের মাঠে। আবার যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ হেরে বসবে, মানে কোনোভাবেই তো এটা প্রত্যাশিত না। দেখেন, হারতে পারে, কিন্তু যেভাবে মানে আমরা হেরেছি বা যেভাবে জিম্বাবুয়ের সাথে আমরা সিরিজটা জয়লাভ করেছি, টাচ অ্যান্ড গো, লাক ফেভার করেছে সব কিছু মিলিয়ে। আর যাওয়ার আগেও আমার মনে হয় প্রথম বিশ্বকাপ, কারণ বাংলাদেশ কখনো কিন্তু বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে যায়নি। সবসময় আমরা আশা নিয়েছি ভালো খেলবো, বা কিছু বিশ্বকাপ আমরা আশা করেছিলাম যে আমরা কোয়ার্টার ফাইনাল খেলতে চাই বা সেমিফাইনাল খেলতে চাই। ওই একটা জায়গায় এই প্রথম বিশ্বকাপকে বাংলাদেশ যাওয়ার আগে খুব নেগেটিভ ফ্রেম নিয়ে গিয়েছে। বিশ্বাসের জায়গাটা খুবই কম ছিল, যেটা আমরা গণমাধ্যমে দেখেছি। সেটা কিছু ক্যাপ্টেনের কথা হতে পারে, কোচের কথা হতে পারে, সব কিছু মিলিয়ে, এবং ইভেন ক্রিকেট বোর্ডও সেটা মেনে নিয়েছে যে খুব বেশি আশা না, এরকম অবস্থা তৈরি হয়েছে। ওই জন্য আমি সবসময় একটা কথা বলি, ফ্রন্ট অফ মিডিয়া যারা দলে, সেটা বোর্ডের লোক হোক বা প্লেয়ার হোক, একটু মানে বুঝে কথা বলা। যেহেতু মিডিয়া ম্যানেজার কেন হয়, কারণ ওইটা আলটিমেটলি একটা ওয়েব তৈরি করে, ওই ওয়েবটা তৈরি হয় পেশার পরে টিমের কাছে, যেটা কিন্তু হচ্ছে। যাওয়ার আগে হয়তো বড় কথা না বলবো, কিন্তু একটু পজিটিভ মাইন্ড নিয়ে কথা বলা উচিত দরকার ছিল। এর মধ্যে অনেকগুলো কারণে খারাপ খেলা, নতুন প্লেয়ার, অফ ফর্মে বেশ কিছু ইনজুরি, তাসকিন, সব কিছু মিলে কিন্তু মানে বিফোর ওয়ার্ল্ড কাপ মানে খুব বাজেভাবে বাংলাদেশ যাচ্ছে। আজকে ম্যাচটা জানি না কি হয়, তবে কাঠগড়ায় যদি দাঁড় করাতে হয় সবচেয়ে বেশি ব্যাটাররাই দাঁড়াবেন। কারণ আপনি যদি 2 ম্যাচের স্কোর দেখেন, যেখানে তারা উইকেটে দোষ দিচ্ছেন, হয়তো কন্ডিশনের কথা বলছেন, কিন্তু ঘরের মাঠেও যে খুব গত কিছুদিন রান বেশি হয়েছে তা না। টপ অর্ডারের এরকম খেই হারানোর কি কারণ মনে হয়? দেখেন, মানে স্টার্টিংয়ে যখন বাংলাদেশ যাচ্ছিল, মানে অল আর মাইন্ডসেট, আপনি যখন খারাপ খেলেন তখন কিন্তু একটা নেগেটিভ জিনিসটা ভর করে মাইন্ডে। যে কোনো প্লেয়ার মানে জীবনে খারাপ সময় আছে, যে কোনো দলের খারাপ সময় আসছে, কিন্তু ওই একটা জায়গায় যেহেতু আরও বেশি আমাদের এফেক্ট হয়। কেন আমার কাছে মনে হয় আমাদের সময় এত অ্যাক্টিভ ছিল না সোশ্যাল মিডিয়া, বা ছিলই না বলতে গেলে। ওই পেপারে একটা প্রেশারে আমরাও প্রেশার নিয়ে নিতাম, সেটা ইন্ডিয়া দল হোক, বাংলাদেশ হোক, ইন্ডিভিজুয়ালি আমি হই। তো ওই একটা জায়গায় মনে হয় সোশ্যাল মিডিয়া, আর যেহেতু ক্রিকেট আমাদের এমন পর্যায়ে চলে গিয়েছে, একটা কথা বললেও ওটা নিউজ হয়, সেটা যে কোনো নর্মাল প্লেয়ার হোক, বড় প্লেয়ার হোক, বা যে এক্স প্লেয়ার হোক। তো ওই একটা কারণে ওই প্রেশারটা মনে হয় প্লেয়াররা একদম নিতে পারছে না। সেটাই। আর কিন্তু প্রফেশনাল লেভেলে এটা এক্সকিউজ হতে পারে না। আপনি তখনই ভালো প্লেয়ার হবেন যখন আপনি এই প্রেশার নিয়ে আপনি আপনার পারফর্মটা এক্সিট করবেন, বা আপনার খারাপ সময় আপনি কি করতে পারবেন। এবং সবচেয়ে মজা হচ্ছে, মানে যাদেরকে দায় দেয়া হচ্ছে তারা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেকটা সময় পার করেছে। তাদের এটা শেখার কথা। যদি শান্তর কথাই বলি, শান্ত যেভাবে মানে সমালোচনা, আলোচনা, নেগেটিভ টল বলে এত বাজেভাবে হয়ে উনি কিন্তু স্টাবলিশ হয়েছে দলে, বিরাট ব্যাপার। কিন্তু শেষ পর্যন্ত 3 ফরম্যাটে ক্যাপ্টেন হয়ে গেলেন। ওই একটা জায়গায় উনি এই লোডটা ওনার মতো লোক লোড নিতে পারছে না। দ্যাট মিনস মানে আমার মনে হয় খুব বাজে অবস্থা দলের ভিতরের অবস্থাটাই আসলে ফলাফলে প্রকাশ পাচ্ছে। আমরা আরো কথা বলবো। আমাদের কাছে একটা রিপোর্ট আছে যেখানে আজকে প্রধান নির্বাচক কথা বলেছেন, আকরাম খান কথা বলেছেন। দর্শক, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এবং আকরাম খান দুজনেই কিন্তু বাংলাদেশের সাবেক অধিনায়ক। তারা আজকে কথা বলেছেন বাংলাদেশের এই বাজে পারফরমেন্স নিয়ে। আমরা সেই রিপোর্ট দেখব। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারে স্কিল নয়, মানসিকতায় ঘাটতির কথা বলেছেন অধিনায়ক শান্ত। সাকিব দায় দিচ্ছেন অনুশীলন, সুযোগ সুবিধা না পাওয়াকে। 2 যুক্তিতেই পেশাদারিত্বের অভাব দৃশ্যমান টাইগারদের। দুর্বল একটি দলের বিপক্ষে এমন হতশ্রী পারফরমেন্স বিশ্বকাপের আগে অশনি সংকেত। দলীয় ভারসাম্য ও পরিকল্পনায় স্পষ্ট ঘাটতি দেখছেন প্রধান নির্বাচক। এটা খুবই পেইনফুল, খুবই দুঃখজনক এবং খুবই হতাশার যে সঠিক সময় নিজেদেরকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে না পারার ব্যর্থতাটা। অতি দ্রুত আমাদের খেলোয়াড়দেরকে সে যা উপলব্ধি করতে হবে, টিম ম্যানেজমেন্টকে সেদিকে একটু নজরে আনতে হবে যে এই যে সময় যে কাজটা করা উচিত ছিল সেই কাজটার বিপরীতে ঠিক রিভার্স একটা কাজ আমরা করে ফেলেছি। 2 ম্যাচেই নির্বিষ ব্যাটিং বোলিংয়ে হতাশ বোর্ড কর্তারা। সাকিব মুস্তাফিজদের মানসিকতা নিয়েও প্রশ্ন উঠেছে জোরে সোরে। এই অবস্থায় বিশ্বকাপের আগে সিনিয়রদের কাছে কি বার্তা বিসিবির? দুশ্চিন্তার কারণ, হতাশার কারণ। আপনি কালেকটিভলি হয়তো উপরের ব্যাটাররা রান করতে পারছে না, এটা সত্য। শান্ত কিছুটা রান পেয়েছে,
তবে যদি সেকেন্ড ব্যাচটার দিকেও তাকান আপনি দেখবেন যে সেখানে আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়াররাও দলটাকে জয়প্রান্তে নিয়ে যেতে পারেনি। সো দলগতভাবে আমাদেরকে উন্নতি করতে হবে। বিশ্বকাপের আগে ব্যাকআপ ক্রিকেটারদের প্রস্তুত রাখতে উদ্যোগের পাশাপাশি তাসকিন আহমেদকে নিয়ে সুখবর দিয়েছে বিসিবি। যে গতিতে তার আরোগ্য লাভের কথা চিন্তা করেছিলেন তার থেকে কিছুটা এগিয়েই আছে তাসকিন, কিছুটা বেটার রেসপন্ড তার। কয়েকজন খেলোয়াড়কে আলাদা করে হোয়াইট বল ক্রিকেটের জন্য তৈরি করে রাখবো। যদি কোনো রকমের কোনো ক্রাইসিস দরকার হয় তাহলে যেন ইমিডিয়েটলি যে কোনো জায়গার রিপ্লেসমেন্ট আমরা দিতে পারি। অফ ফর্ম সত্ত্বেও শান্ত লিটনদের ওপর আস্থা রাখছে ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তনের গুঞ্জন উড়িয়ে মূল পর্বে ভালো করবে দল, এমনটাই প্রত্যাশা প্রধান নির্বাচকের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফিরে যাচ্ছি অতিথির কাছে। যে কথাগুলো আমরা শুনছিলাম, ডেফিনেটলি প্রধান নির্বাচক তিনিও হয়তো চাপে ভোগার কথা, দল যেভাবে খেলছে এবং রিপ্লেসমেন্টের কথা বলতে হচ্ছে। তবে একটা গুড নিউজ তিনি দিয়েছেন যে তাসকিন যেটা আশা করা হয়েছিল তার চেয়ে দ্রুত সেরে উঠছেন। এটা ডেফিনেটলি বাংলাদেশ দলের জন্য একটা ভালো সংবাদ। হ্যাঁ, আমাদের অপশনস তো অনেক কম। যদি আপনি এটা অন্য দল হয়তো ওরা এত প্যানিক হয় না, কিন্তু আমাদের আজকে তাসকিন যখন ইনজুরি হলো আমরা প্রচুর সমালোচনা করলাম, কেন আইপিএলে দেওয়া হলো না, কেন আমাদের লিগে এতগুলো ম্যাচ, কেন জিম্বাবুয়ের সাথে 3টা ম্যাচ খেলো না, সব কিছু মিলিত। ওই জন্য ওনার উপর একটা এখনও মানে ভরসা না, আর অপশানস নাই। আর ওই হিসাবে ওই ছোটো অপশান উনি মানে ভালো পারফর্ম করছেন। তো এই জন্য অবশ্যই এটা যদি যে ডিজাস্টার অবস্থা বাংলাদেশের, অবশ্যই একটা বড় একটা বুস্ট আপ করতে পারে ডেফিনেটলি। আমরা বাংলাদেশ যখন 2টো ম্যাচ হারলো সেখানে সাকিবের একটা প্রেস কনফারেন্স নিয়ে অনেক বেশি কথা হচ্ছে। আমি জানি না আপনি পুরো প্রেস কনফারেন্সটা দেখেছেন কিনা। সেখানে বিষয়গুলো এরকম কিছু ছিল যে বাংলাদেশি সাংবাদিক যখন প্রশ্ন করছে সেটাকে তিনি অনেকটাই ঠাট্টা ছলে তাচ্ছিল্য ভরে কথা বলছেন, আবার যখন ইংরেজিতে প্রশ্ন হচ্ছে তখন তিনি গ্রামারে থাকছেন। আপনি কি মনে করেন যে এরকম অ্যাটিটিউড আসলে বাংলাদেশ যখন এরকম পারফর্ম করে, ক্রিকেটারদের এই অ্যাটিটিউডও তো সাধারণ মানুষকে হার্ট করে? দেখেন, প্রথমে মাথায় রাখতে হবে আমরা জাতি হিসেবে খুব ইমোশনাল। তো ওই জন্য যারা এই টাইপের লেজেন্ড, সাকিব তো আমাদের নো ডাউট বাই পারফরমেন্স, কারণ সাকিব ওর কথা নিয়ে পারফরমেন্সে কোনো সমালোচনা হয়নি, ওর আকার বা কথা নিয়ে বা বোমা ফাটানো এটা নিয়ে কিন্তু সমালোচনা বেশি হচ্ছে। সেম এবারও কিন্তু আমরা মানে খেলা হারছি ওটা নিয়ে বেশি না, আমরা সাকিবকে নিয়ে প্রচুর, কারণ উনি একটা এমন আমাদের স্টাবলিশ বা এমন একটা লিজেন্ডকে বাংলাদেশকে অলওয়েজ মানে বড়োভাবে প্রেজেন্টেশন দিয়েছে ওয়ার্ল্ড ক্রিকেটে বা ওয়ার্ল্ডে। তো ওই একটা জায়গায় আমি অবশ্যই ফিল করি মানে যে আরো রেসপন্সিবল হওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই মানে ফ্রন্ট অফ মিডিয়া আপনি একা, আপনার সাথে আমার প্রাইভেট অনেক কিছু হতে পারে, কিন্তু আমি আজকে যখন কথা বলবো মানে একটা কথা, স্পেশালি সাকিবের মতো প্লেয়ার বা যে কোনো প্লেয়ার, নট অনলি সাকিব, এটা তামিম জুনিয়র হতে পারে বা শান্ত হতে পারে, সবাই। তো ওই একটা ফ্রন্ট অফ মিডিয়া ওই জায়গাটায় মানে তাহলে কেন আজকে আমরা এর আগে যেমন অনেক বেফাস কথা, অনেক সমালোচনা হয়েছিল, তখন মিডিয়া ম্যানেজার একটা 4টার বেশি কোশ্চেন করতে পারবেন না, কেন প্লেয়াররা টায়ার্ড থাকে, একটা প্রোটোকল। তো ওই জন্য ওই একটা জায়গায় সাকিব বরাবরই এগ্রেসিভ উনি থাকেন। আর যখন খারাপ হয় তখন অনেক কিছু সমালোচনা হয়, সেটা আজকে এই জন্য এটা বেশি আকারে হয়েছে। সেটাই সবচেয়ে দলের তো বটেই, বিশ্বের মানে মানদণ্ডেও সবচেয়ে বড় তারকা, যিনি সবগুলো বিশ্বকাপ খেলেছেন টি-20-র, কিন্তু তার আমরা 2 ম্যাচে যে পারফর্ম দেখলাম, 2 ম্যাচে কিন্তু উইকেট নেই, মানে 2টো ম্যাচ খেলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে। দ্বিতীয় ম্যাচটা কিন্তু তার উচিত ছিল দলকে জিতিয়ে বেরিয়ে আসা, আপনি যদি খেয়াল করে দেখেন। এমন সময় তিনি আউট হয়েছেন যেটা তার কাছ থেকে প্রত্যাশিত না, ফলে উনি কি একটু পারফরমেন্স নিয়েও দুশ্চিন্তায় থাকবেন? আপনার কি মনে হয়? দেখেন, ওনার ইতিহাস বলে উনি এত ওয়ারিড থাকেন না, কিন্তু যে কোনো প্লেয়ারে কিন্তু ওনার একটা বড় প্লাস পয়েন্ট হয়ে গিয়েছে কি উনি 2টাতে একদম সমান পারদর্শী। ফিল্ডিং তো উনি একটা সেফ ফিল্ডার, বাট ওই একটা জায়গায় সবসময় উনি মানে কাভার করে ফেলেছেন। হয়তো ব্যাটিংয়ে না করে উনি 2টা উইকেট নিয়ে নিয়েছেন, 3টা উইকেট, ম্যাচ জয়লাভ, ম্যাচ অফ দ্য সিরিজ পেয়েছেন। বোলিং হয়তো রান করেছেন 180, কিন্তু বোলিং 9টা 11টা উইকেট নিয়ে, তো ওই একটা প্রেসারলেস খেলার সুযোগ পেয়েছেন অলওয়েজ। তো ওই একটা জায়গায় যতই বড় প্লেয়ার হোক, আপনি যখন দল ভালো না করে, আপনি নিজের পারফর্ম না করবেন, তখন এই প্রেশারটা জানতে হোক অজান্তে হোক চলে আসবেই। যেহেতু আবার উনি পারফর্ম করতেন, উনি ফ্রি থাকতেন। যেন আপনি ইন্টারভিউ দেখেন, উনি কিন্তু একদম মানে খুব অনায়াসে একটা ইন্টারভিউ দিতেন, ভেরি ক্যাজুয়াল ইন্টারভিউ। যেহেতু ওটা হয়তো হতে পারে প্রেশারের জন্য, আমি জানলে তো দলকে বলতাম, তাহলে দল এমনি ভালো করতো। তো ওটা একটা প্রেশারের কাজ হতে পারে, বাট এটা হওয়া উচিত না। আর ওনার পারফরমেন্স
মানে আমরা তো বাংলাদেশ কেন ওয়ান ম্যান শো, এখন আমরা ওই দল হয়নি, সেটাই। তো উনি যেভাবে পারফর্ম করে ফলোড বাই হেল্প লাগবে। আর ওনার পারফরমেন্সটা ভেরি ইম্পর্টেন্ট, কেন যেহেতু টি-20 ম্যাচ, নো ডাউট মার কাট খেলা, বাট আপনাকে কিন্তু ম্যাচ জিতাবে টেস্ট ম্যাচের মতো। টেস্ট ম্যাচে জিততে হলে 20টা উইকেট নিতে হয়, টি-20তে আপনি 2টা বলারকে ভালো বোলিং করতে হবে। আপনি 280 করেন, সরি 180 করেন বা 150 করেন, একটা বলার 4 ওভার 20 রান, 4 ওভার 24 রান, 1 উইকেট 2 উইকেট। তো সাকিব ওই টাইপের আমরা আশা করি, ওই জায়গায় উনি মানে ভালো পারফর্ম না করে, এটা কিন্তু একটা বড় এফেক্ট। জাভেদ ভাই, আমরা তো বাংলাদেশের টি-20 বিশ্বকাপের প্রসপেক্ট নিয়ে কথা বলছি, তবে এবার আপনার সঙ্গে আলোচনায় যাবার আগে আমরা একটু বক্সিংয়ের একটা মানে ঘটনা থেকে, আপনি জানেন কিনা জানি না, বাংলাদেশে কিন্তু এখন প্রতি বছর একটা দারুণ আয়োজন হয় বক্সিংয়ের, একটা দিনব্যাপী সেরকম একটা আয়োজন চলছে ইন্টারকন্টিনেন্টাল। আমরা একটু ঘুরে আসি। এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্টের আয়োজনে রাজধানী ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চলছে যে বক্সিং, বেক্সিমকোর স্পন্সরশিপে। আমরা সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন মাঝারুল ইসলাম। মাঝার, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আয়োজনের আসলে এখন পর্যন্ত আপডেটটা যদি একটু জানান, এবং তার পাশাপাশি একই সঙ্গে বলবো যে অন্যবারের তুলনায় এবার কেমন সাড়া দেখছেন? দেখুন, একটা ব্রেক ছিল, ব্রেকের পরে একটা বিগ ম্যাচ রয়েছে বাংলাদেশের সবচেয়ে যার আকর্ষণীয় বলা যায়, যে এর আগেও যে চ্যাম্পিয়ন হয়েছিল, সেই ইভেন্টটা এখন শুরু হবে একটু পরে। সেখানে অনেক নয়েজ হচ্ছে, আপনাকে বলছিলাম, আপনি যে বলছেন যে কতটুকু আয়োজন চলছে, অনেক উৎসবমুখর পরিবেশ, অনেক বক্সাররা এসেছেন, বিভিন্ন দেশ থেকে এসেছেন, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাইরে অনেক নয়েজ হচ্ছে এবং সবাই এই খেলা নিয়ে অনেক আগ্রহ সহকারী দেখছে। সেই জন্য কিন্তু আমি বাইরে এসেছি, দেখতেই পাচ্ছেন যে একটা পরিবেশ ভালো চলেছে। বাংলাদেশের যে দলের যে বক্সারগুলো রয়েছেন, প্রথম ম্যাচটাই রানা হারিয়েছেন ফ্রান্সের একজন বক্সারকে, এবং এরপরে বাংলাদেশি 2 বক্সারের মধ্যেই লড়াই হয়েছে, সেখানে বাংলাদেশি একজন নিশ্চিতভাবে জয় পেয়েছেন। রাতে যে ম্যাচটা রয়েছে উৎসব আহমেদের, সেই ম্যাচটা নিয়ে আগ্রহটা বেশি, কারণ ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপের যে একটা ব্রঞ্জ পদকের জন্য লড়াই করা, প্রথমবারের মতো কোনো একজন বক্সার এমন একটা ইভেন্টে লড়াই করবেন, এবং সেই ইভেন্টে যদি কোনোভাবে জিতে যায় বাংলাদেশ দল, খেলা হবে ইন্ডিয়ার এগেনস্টে, জিতে যায় সেটা কিন্তু বাংলাদেশের জন্য একটা ইতিহাস হবে, কারণ এর আগে এই ইভেন্টে কোনো বক্সার বাংলাদেশে অংশগ্রহণ করেননি। এটা একটা বড় একটা হিস্ট্রি, এবং যদি জিতে যায় তাহলে কিন্তু এটা আরো বড় একটা বিষয় হয়ে দাঁড়াবে। এবং আপনি যেটা বলছিলেন যে যারা স্পন্সরশিপে রয়েছেন, যারা বেক্সিমকোর কর্মকর্তারা এসেছেন, এবং সবসময় বেক্সিমকো আগেরগুলোতেও স্পন্সর করেছে বা টাইটেল স্পন্সর ছিল, এবারও করেছে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেন বক্সিংটা এগিয়ে যায়, এই জন্য কিন্তু একটা বড় একটা আয়োজন করেই কিন্তু মানে এই আয়োজনটা করা হয়, এবং সেই পথে যে ভালোভাবেই রয়েছে এই আয়োজনটা, অনেক সুফল আসছে, সেটা কিন্তু যারা আয়োজক কমিটি রয়েছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। মাঝার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে বেক্সিমকো বক্সিংয়ের আপডেট জানানোর জন্য। আমরা ফিরে যাচ্ছি জাভেদ ওমরের কাছে। জাভেদ ভাই, যে কথাগুলো বলছিলাম এর আগে, তার মধ্যে একটা প্রশ্ন আমি বিরতির আগেই করতে চেয়েছিলাম, তখন সময় শেষ হয়ে গিয়েছিল। আপনি নিজে ওপেনার ছিলেন, এবং বাংলাদেশ ক্রিকেট অনেক দিন ধরে ওপেনিং নিয়ে একটা সংকট চলছেই, কোনোভাবেই সেটেল ডাউন হচ্ছে না। আমার যতটুকু মনে পড়ে, আপনি এবং তামিম ইকবাল একটা সময় লম্বা সময় পার করলেন, এবং তামিম ইকবাল এবং ইমরুল কায়েস, কিন্তু এর আশেপাশে যে খুব এলোমেলো অবস্থা, এবারও আমরা ঠিক নিশ্চিত নই যে কোন ওপেনিং প্লেয়ারকে আমরা দেখব টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে। আপনার কি মনে হয় কারা খেলবে? দেখেন, প্রথমত ওপেনিং একটা মানে স্পেশালি আমাদের জন্য, সবার জন্য তো স্পেশাল আছে, একটা মানে একদমই একটা স্পেশাল জায়গা। কেন আপনি নতুন বলে হয়তো প্রথম বলে 4 খেয়ে কাভার করতে পারেন, কিন্তু ওই নতুন বলকে হ্যান্ডেল করা, 140+ পেজ বা 150+ পেজে সুইং থাকে, যে কোনো বলের জোরে তো সবাই খেলতে পারে, ওই পেজে সুইং যখন করে একটা স্পেশাল জায়গা। তো ওই একটা জায়গার জন্য আলাদা একটা মাইন্ড সেট আপ লাগে, আলাদা একটা, সবাই হয়তো আমরা বিশ্বাস করে মানে প্র্যাকটিস করে বা মাইন্ড সেট আপ করে, হচ্ছে না। ওইটার জন্য মানে খুবই মানসিকভাবে স্ট্রং থাকতে হবে, উইথ দ্য মানে কোয়ালিটি প্র্যাকটিস। যেমন অন্য আপনি মিডল অর্ডার আপনি একটু স্পিনে 6 মারছেন করে 1 ঘন্টা 1.5 ঘন্টা করলেন, পার পেয়ে যাবেন, কিন্তু আমাদের ওই যায় যখন আমরা ডোমেস্টিকে খেলে পার পেয়ে যাই, কেন আমাদের একটা টপ লেভেলের বোলিং হয়তো 2-5 ওভার হয়, সে তাসকিন একদম 4 ওভার করে, বা ওইখান থেকে মুস্তাফিজ 2 ওভার করে বা 5 ওভার করে। তো ইন্টারন্যাশনাল হয় কি, ফার্স্ট বল যেমন থাকে 9 নম্বর বলও 9 নম্বর ওভার ওই বলটাই থাকে, তো ওই একটা জায়গায়
মানে ইনফ্যাক্ট প্রথম 10 ওভারই নতুন বল থেকে যায় একদম থেকে যায়। এখন আর সাদা বল দুই দিক দিয়ে বোলিং হয়, তো সব কিছু মিলে ওপেনিং যেটা আমি বললাম, আপনি বললেন ইভেন আমার সময় কিন্তু স্ট্রাগলিং করেছে। আমি সাথে হয়তো আমি যদি ভুল না বলে থাকি 10 থেকে 11 জন ওপেনিং করেছে, হয়তো পার্টনার চেন, হয়তো আমি ঘুরে ফিরে খেলেছি। তো সেম তামিমের জায়গাটা হয়েছে। ইমরুল কায়েস সত্যি কথা বলি কি যে একটু আবার ওনার কথা আসছে, একটু আনলাকি, কেন ওই সময় উনি একটা এস্টাবলিশ প্লেয়ার হয়েছিল আমি যতটুকু দেখেছি। ওই জায়গায় বাংলাদেশ তখন থেকে চিন্তা করা শুরু করেছিল যে আমাদের টি-20 জন্য এই ওপেনার, টেস্টের জন্য আমরা এখনো মানে চারপাশে টু মাচ টকিং হলে যেটা হয় কি আমরা স্পেশালিস্ট এটা ওপেনার টি-20 জন্য, আমরা তখনও ওই পর্যায়ে আমরা যাইনি। আমি মনে করি স্টিল আমাদের এখনো এমন প্লেয়ার নাই যে টি-20 স্পেশালিস্ট, কি আপনাকে 140 স্ট্রাইক রেট করে দিবে 25 গড়, এখন আমাদের নাই, আর তখন তো ছিলই না। কারণ আমাদের চ্যাম্পিয়ন প্লেয়ার মাহমুদুল্লাহ রিয়াদ 120-22 স্ট্রাইক রেট, মুশফিক রিটায়ার করে ফেলেছেন, তামিম আমাদের চ্যাম্পিয়ন প্লেয়ার 120-22-18, তো ওইটা দুই একটা প্লেয়ার হয়তো 26-28, বাট তাদের অ্যাভারেজ 12-14। তো ওই একটা জায়গায় ওপেনিংয়ের জায়গাটা খুব স্পেশাল জায়গা, মাইন্ডসেট এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমাদের টেস্ট ম্যাচে আমরা কেন ভালো খেলি না, এই দুই জায়গায় আমরা স্ট্রাগলিং করি। জেনুইন কুইক বোলার আর একটা টপ যে একটা স্টার্টার সুন্দর হবে, আমরা কিন্তু 50 ওভার্স আবার ভালো খেলি, কারণ রিকভারির জায়গা থাকে, 300 বল থাকে। হ্যাঁ, ওটা কেন আপনার যদি 2 উইকেট চলে যায়, আপনার 6 ওভার অ্যাডভান্টেজ শেষ, আপনার 1.5 ওভার ওইভাবে মারতে পারবেন না যদি উইকেট না থাকে। আমরা বাংলাদেশের যে সম্ভাবনাগুলোর কথা বলছি বা যতটুকু যা দেখি, সেক্ষেত্রে কিছু ভাইটাল ক্যারেক্টার আছে। তার মধ্যে একজন হচ্ছেন মুস্তাফিজুর রহমান, যিনি আইপিএলে যেমন খেললেন, প্রত্যাশাটা অনেক বেশি ছিল, কিন্তু আপনি যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে দুটো ম্যাচ দেখেন, 2-4 উইকেট পেয়েছেন, তো রান দেওয়ার পরিমাণ কিন্তু অনেক বেশি। 4 ওভারে 41 দিয়েছেন, 4 ওভারে 35 মতো দিয়েছেন এইগুলো। তো ফলে তার দিকে যে ডিপেন্ডেন্সিটা, আবার তিনি কিন্তু এখন বেছে বেছে খেলেন, শর্টার ফরম্যাটই বেশি খেলেন। সেখানে যদি বাংলাদেশ দলের হয়ে ডিমান্ডটা কেন তিনি ফুলফিল করতে পারেন না, যেটা আমরা আইপিএলে দেখি? টাফ কোশ্চেন। তারপরে স্পেশালি উনি যেভাবে কামব্যাক করলেন আইপিএল থেকে, উনি যাওয়ার আগে কিন্তু ভালো সেফে ছিলেন না, যেটা আমরা আলোচনা করলাম যে আইপিএলে ধোনি চেঞ্জ করে দিয়েছে এটা। আবার এই উইকেটটা, স্পেশালি এই উইকেটটা আমার কাছে মনে হচ্ছে যে আমি যখন প্রথম খেলা দেখে দ্বিতীয় খেলা তেমন দেখি নাই, স্লো উইকেট, ফার্স্ট উইকেট ওনার উইকেট ছিল। উনি কিন্তু প্রথম ম্যাচ কিন্তু যে জায়গায় 2-6 ম্যাচে খেলাটা করেছিল, উনি আমাদের মেন বলার ছিল। ওরা আশা জাগলো কি আমরা জিততে পারি, কারণ ছোট দল যখনই চিন্তা করে আমরা জিততে পারি, তখন তারা ভয়ানক। তো ওই একটা জায়গায় মুস্তাফিজ আমার মনে স্টিল আমি যেভাবে আশা করি, যেমন বিপিএলে যেভাবে তার প্রতি ডিপেন্ড চেন্নাই, তো ওই জায়গায় আমরা তো কিন্তু আরও এবার কনফিডেন্স ছিলাম, কিন্তু খুবই সাদা মাথা, মানে কি খুব অর্ডিনারি পারফরম্যান্স, মানে নেগেটিভ পারফরম্যান্স বলতে। কারণ ওর উপর আপনি যখন ডিপেন্ড হবেন, ন্যাচারালি ওর মতো বোলার তো টপ জায়গায় আনবে, যেটা ওইবার 17 ওভারে বোধহয় প্রথম ম্যাচের কথা বলছি, তো ওই জায়গাটা 2-6 খাওয়াতে খেলা হয়ে গেল। তো ওই একটা জায়গায় ফিরে আসা, সত্যি কথা কি আমার কাছে মনে হয় ওনার ব্যাকগ্রাউন্ড তো খুব দ্রুত চলে আসছে। উনি কোনো প্রক্রিয়ার মধ্যে আসেন, র ট্যালেন্ট ছিলেন। যেমন প্রথম ম্যাচ এগেন্স্ট পাকিস্তানে উনি খেললেন, টি-20 ম্যাচ দিয়ে, তারপর ডেবু হয়েছে, আমি ভুল না বলে। তো ওই জন্য ওই কাছের লোক, আমি জানি না ধোনি কি কথা বলেছে, কাছের লোকগুলা বা কোচের কিন্তু টপ লেভেলে ম্যাচ টু ম্যাচ প্ল্যানিং। হ্যাঁ, আমি এই বোলার, আমি আমার কাছে মনে একটা কারণে বাংলাদেশ হারার কারণ হতে পারে, আমার কাছে মনে হয় আমরা একদম ওয়ার্কআউট করিনি যুক্তরাষ্ট্র নিয়ে, একদম মনে করছে হয়ে যাবে ক্রিকেট হয়ে যাবে, কিন্তু আমরা ওয়ার্নিং পাচ্ছিলাম, কিন্তু ইন্ডিয়ান খেলে, পাকিস্তানি খেলে, কিছু ওই জায়গাটা আমার কাছে মনে হয় হারার বড় কারণ 2টা কারণ। একটা হচ্ছে আমরা ওয়ার্কআউট করি নাই যে কী হতে পারে, দ্বিতীয় হচ্ছে আমরা মাইন্ড সেট আপও করি নাই এই ম্যাচটা আমরা এইভাবে জিতবো, বা একটা মিনিমাম প্ল্যান মনে হচ্ছে। আজকে এই শিক্ষাটা বিশ্বকাপে কতটা নিতে পারবে? কারণ কেন এই থেকে বিশ্বকাপে যাচ্ছি, যে সেখানে কিন্তু টাফ ফাইট যদি ধরা হয় প্রথম 2 ম্যাচই বাংলাদেশের, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, সেখানে দলের এখন যে শেপ, মানে কোনো আশার কথা বলাটা খুবই রিস্কি, কিন্তু টেনশন তো বেশি হবে হচ্ছে নেদারল্যান্ডস এবং নেপালের ক্ষেত্রে। কি মনে করেন? অফকোর্স আপনি যেভাবে এটা যে নোটে যাচ্ছেন ওয়ার্ল্ড কাপে, যে নোট নিয়ে আছে খেলাটা, আল্লাহ করুক বাংলাদেশ জিতুক, ঠিক আছে, একটা বিশ্বাসের জায়গা কিছুটা হলেও তৈরি। কিন্তু আমার কাছে মনে হয় নেদারল্যান্ড, হল্যান্ড নিয়ে একদম চিন্তা করা উচিত না প্রফেশনাল লেভেলে। একদম প্রথম ম্যাচ যেটা আছে ওইটা নিয়ে ফোকাস, টিমে বেশি, যেটা আকরাম খান বললেন, কে বেশি কথা না বলে আসলে, বা ফ্রন্ট অফ মিডিয়া টেকনিক্যালি যদি অ্যাভয়েড করতে পারে, হয়তো ইন্টারভিউ যেতে হবে, প্রেস কনফারেন্সে একটা জবাবদিহি করতে হবে, কালকের প্ল্যান বা বিফোর ম্যাচ, আমি জানি না, ওটা অবশ্যই একটা প্রেস কনফারেন্স। ওই একটা জায়গায় আমার মনে হয় প্লেয়াররা ভিতরে, ক্যাপ্টেন বলেন, আপনার গিয়ে ক্যাপ্টেন যখন পারফর্ম না করে, তার কিন্তু কথা বলা খুবই লো হয়ে যায়, খুবই লো ভয়েস। ক্যাপ্টেন যখন পারফর্ম করে বা এলোমেলো কথা বেরিয়ে পড়ে, অনেক সময় বেরিয়ে পড়ে, যেটা অলরেডি বেরিয়ে গিয়েছে,
দুয়ার ব্যাপারটা খুব সমালোচনা হয়েছে, খেলার চেয়ে বেশি ওটা হয়েছে। তো সেম ওই জন্য হাতুড়া ভেরি এক্সপিরিয়েন্স। আমি সবসময় বলি টপ লেভেলে কিন্তু কোচিং না, কারণ কেউ টেকনিক নিয়ে কাজ করে না। আপনার প্ল্যান, আপনার মোটিভেট, ওই জায়গাটাতে আপনি খারাপ সময় প্লেয়ারদের কীভাবে বের করবেন, তাহলে আপনাকে বড় কোচ ধরবো। আজকে গ্যারি ক্যাস্টেন বলেন বা জন রাইট বলেন, কেন তারা সবাই মনে করে তারা মানে নিশ্চয়ই খারাপ সময় বেসিক্যালি ম্যানেজার গাঙ্গুলি, হ্যাঁ এক্স্যাক্টলি। আজকে ইয়ান চ্যাপেল বা গ্রেভ চ্যাপেল কেন সমালোচনা হয়, তারা খারাপ সময় গাঙ্গুলিকে কভার করে নাই, কিন্তু যখন ওদের ওখানে লাক্সমানের খারাপ সময় ছিল, জন রাইট বা শেহওয়াগের খারাপ সময় আউট হয়ে যাচ্ছে, ওই কাজটা করছে। সেম গ্যারি ক্যাস্টেন টেন্ডুলকারকে কী শিখাবে? নো ডাউট উনি একটা বড় লিজেন্ড। তো এটাই হচ্ছে টপ লেভেলের কোচিংয়ের কাজ। আপনি যদি এখন একটা সাইনবোর্ড দিয়ে দেন যে কোনো জিনিসকে, আমার এর চেয়ে ভালো কোচ হতে পারে না। ইভেন বাংলাদেশে যে কোচিং হয়, মানে আমি কিন্তু বলছি না খারাপ কোচিং হয়, আমি ওদের যদি আপনি অন্য কিছু দেখেন, আমি রুট লেভেলের কথা বলছেন, রুট লেভেল ওদের আপনি যদি আপনি সত্যি কথা কি স্যালারি বলেন বা ইনভলভনেস বলেন বা মনিটর করা বলেন, আমার এটা কোশ্চেন মার্ক। সেটাই, মানে ওখানে ডেভেলপ না হলে তো আসলে আপনি আলটিমেটলি ঠিক করা যাবে না। আজকে কিন্তু শান্ত, মিরাজ এরা কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে আসছে, তারপরেও যে আজকে এত খারাপ অবস্থা, শান্তর বলেন, লিটন বলেন, ওরা কিন্তু আন্ডার 15-18 খেলে আসছে। এটা আপনি কিভাবে ওটাকে রিকভার করবেন, এটা কিন্তু আপনি রাতারাতি এখানে মেন্টালি স্ট্রং হবেন না। আপনার ওই প্রক্রিয়ার মাধ্যমে আসলেই, স্কিল তো আছেই, কিন্তু এই মেন্টাল যে আপনি কীভাবে খারাপ সময় আপনি রিকভার করবেন, এটা ওখান থেকে আপনি শিখে আসবেন। আমরা বাংলাদেশের খেলা নিয়ে তো কথা বলছি, আরও বলবো, মাঝে একটু আইপিএল প্রসঙ্গ থেকে ঘুরে আসি। মানে লম্বা সিজন থাকে সবসময় আইপিএলে, মানে একসময় টায়ার্ড হয়ে যেতে হয় খেলা দেখতে দেখতে। ফাইনাল, সেখানে কলকাতা ফাইনালে উঠেছে এবং তার পাশাপাশি হায়দ্রাবাদ। কি মনে হচ্ছে, কেমন দেখলেন এবারের আইপিএল? সত্যি কথা আমি একদম কম ফলো করেছি, অনেস্ট যদি বলি, বাট যতটুকু হাইলাইট দেখি বা এটা দেখি, আমি বরাবরই আমি অলওয়েজ, এবার অনেক বেশি 200 রানের উপর চেজ হয়েছে, অনেক বেশি। ওটা আমি আসছি, ওটাই বলছি যে আপনি চিন্তা করেন আইপিএল বা ব্যাশ ক্রিকেট মানে কোথায় চলে গেছে। যদি আপনি মানে ওরা স্কিল ওয়াইজ ইমপ্রুভ না করে, ওরা যদি মেন্টালি ইমপ্রুভ করেছে, 260 আপনি অনায়াসে চেস করে ফেলতেছে, 264 চেস হয়ে গেছে। ওই জন্য বলছি যে ইনফ্যাক্ট একটা দুটো ম্যাচে এমন হয়েছে যে আমরা যে 6 ওভারের পাওয়ার প্লে ধরি, সেই পাওয়ার প্লেতে 110 রান উঠে গেছে। মানে আপনি ক্যান ইউ বিলিভ দ্যাট? এটা হতেই পারে না। এটা কিন্তু আমার কিন্তু বাট আমাদের কিন্তু 12, 14, 15 বছর, আমি 2003-04 কথা বলছি, আমাদের কিন্তু বলা হতো একবার এমন হবে 50 ওভার্সে 400 রান সেভ না, পরে সাউথ আফ্রিকাকে 434 যেটা চেস করতে, সেম কিন্তু আইপিএল বা ওই জায়গায় চলে যাচ্ছে। কিন্তু আমি বলছি আমরা কিন্তু ইমপ্রুভ করেছি। আমরা স্টুডেন্ট, মানে আমার ফার্স্ট বয় হচ্ছে 55 পেয়ে ফার্স্ট হয়েছে, কিন্তু আমাদের ওরা হয়তো 90 পেয়ে ওরা আসছে। ওই একটা জায়গায় আমার মনে হয় বাংলাদেশ অনেক আগে, আপনার শোতেও বলেছি, অনেক জায়গায় বলেছি যে বাংলাদেশ অলরেডি আমাদের রেড অ্যালার্ম বাজছে। তো যদি আপনি দ্রুত এটাকে বন্ধ না করেন, তাহলে কিন্তু আপনি যখন বন্ধ মানে এমনি অটোমেটিক যে বন্ধ বাংলা থেকে নিচে নেমে যাবে, তখন আপনাকে উপরে আসতে আপনাকে প্রচুর কাঠ পুরাতে হবে। মানে ক্রিকেটের একটা ডাল টাইম আপনি দেখতে পাচ্ছেন, এটা অ্যালার্ম বাজছে। এটা কিন্তু গত 3-4 বছর যাবত আমি কিন্তু বলছি যে আমরা কিন্তু বিজি উইথ বাংলাদেশ ক্রিকেট টিম, কিন্তু আমরা আর শুধু ন্যাশনাল টিম নিয়ে ভাবছি। শুধু ন্যাশনাল টিম কেন, ন্যাশনাল টিম আজকে খারাপ করছে বলে চতুর জায়গায় মিডিয়া কথা হচ্ছে। এটা যদি আপনি স্টিল, সেটা নট অনলি ক্রিকেট বোর্ড, যদি গভর্নমেন্টও, আমার মনে হয় গভর্নমেন্টকে ইনভলভ করে স্ট্রাকচার ওয়াইজ জায়গাগুলোতে যদি না করেন, তাহলে কিন্তু আপনি আলটিমেটলি, আমাদের কাছে দুইটা উদাহরণ, এক আমাদের দেশে ফুটবল কোথায় 80-90s এর ফুটবল, আর সেটা ক্রিকেটেও সেই সংখ্যা দেখা যাচ্ছে। আবার ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ যুক্তরাষ্ট্র তৃতীয় টি-20-র একটু আপডেট জানিয়ে রাখি। বাংলাদেশ টস জিতে ফিল্ডিং নিয়েছে এবং দুটো পরিবর্তন একাদশে। সেখানে পেস বোলিংয়ে শরীফুলের জায়গায় খেলছেন হাসান মাহমুদ এবং ব্যাটিংয়ে লোয়ার অর্ডারতে সেখানে জাকের আলী অনিককে সরিয়ে সেখানে লিটন দাসকে ফিরিয়ে আনা হয়েছে জাভেদ ওমর। যেটা আমরা বলছিলাম যে 3 ওপেনার, তার মধ্যে 2 জন খেলাচ্ছিলেন এতদিন, এবার 3 জনকেই নামিয়ে দেওয়া হয়েছে। এটা কি সেই টপ অর্ডারের টেনশন থেকেই? অফকোর্স, একদম আপনার লো অর্ডারে যে ছক্কা 4 দরকার নেই, আমি স্ট্রাগলিং করে আমি আগে রান করি 150 তারপর ওইটাতে ক্লিয়ার মেসেজ। যেহেতু আমরা 3টা ওপেনার নিয়ে গিয়েছি, ওইটাই অ্যাডভান্টেজ। যেখানে লো অর্ডার তো 7 নম্বরে 7-8 বল পাবে, তাহলে আমরা টপ অর্ডার, আমাদের যেহেতু আগেই হচ্ছে না, পরে তো আর হওয়ার কিছু নেই। হ্যাঁ, অনেক কম সুযোগ। আপনি যখন উইকেট নিয়ে ঢুকলে আপনি কিছু করবেন, আপনি ওই জায়গায় উইকেট পড়ে যাচ্ছে, ওই জায়গায় 3টা ওপেনার ক্লিয়ার মেসেজ। বিশ্বকাপে আমরা বাংলাদেশের প্রথম যে দুটো ম্যাচ, প্রথমে ডালাসে শ্রীলঙ্কা এবং তারপরে নিউ ইয়র্কে সাউথ আফ্রিকা, দুটো জায়গায় কিন্তু ড্রপ ইন উইকেট। এবং বাংলাদেশ হিউস্টনে যেটা খেলছে, এখানে কিন্তু সলিড উইকেট, মানে মাটির উইকেট আমরা দেখেছি, আমরা যেরকম খেলি। কিন্তু ড্রপ ইন উইকেটের চ্যালেঞ্জটা কি হবে বাংলাদেশের জন্য?
আমার কাছে মনে হয়। কেন মানে আমার মনে হয় এটা নিয়ে আমরা ক্রিকেটের ভাষা বলি, আম্পায়ার উইকেট আপনার কন্ট্রোলে না, যেটা আপনার কন্ট্রোলে প্রিপারেশন, মাইন্ড সেট আপ, গোল, আপনি ওটা নিয়ে চিন্তা করবেন অ্যাট এ টাইম 1 বল। কারণ এখন বাংলাদেশে মানে আমরা যখন কেউ কোনো বোলার সুইং কমে যায়, পেস কমে যায় বা কোনো ব্যাটসম্যান রান না করে, তো একটা ক্লিয়ার মেসেজ থাকে গো টু বেসিক, গোড়ার দিকে যাও। বাংলাদেশ যে অবস্থাতে আছে, যেমন আমরা ওয়ার্ল্ড কাপে বলেছিলাম লিটন ডমিনেট করা পছন্দ করে, নো ডাউট, যখন হচ্ছে না তখন বেসিকে যাওয়া উচিত। যেটা মারা বল পাবো হয়তো মারবো, কিন্তু আমি এক্সট্রা অর্ডিনারি কিছু খেলতে যাবো না। উনি তো এক্সট্রা কাভার খেলেন, সব জায়গায় খেলেন। তো সেম ড্রপিং উইকেটটা হচ্ছে আমার কাছে মনে হয় এটা আপনার কন্ট্রোলে না। হয়তো আপনি আগের দিন বা 4 দিন 5 দিন আগে দেখবেন সাইড উইকেটের সঙ্গে কোনো মিলও হবে না। বাট সত্যি কথা কি, আমি খেলেছি নিউজিল্যান্ডের মধ্যে খেলেছিলাম, নাকি অস্ট্রেলিয়া খেয়াল নেই আমার, তো ওই জায়গায় ড্রপিং অতটা পার্থক্য হয় না সেটাই। যেহেতু আবার কিন্তু কেন মনে হচ্ছে সব দল দেখে কে স্লো স্পিন সহায়ক হতে পারে, আচ্ছা আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা। বা গণমাধ্যমে দেখে তো ওই একটা ড্রপিং, সেটা একটু হলেও স্বস্তির কারণ হবে বাংলাদেশের এক্স্যাক্টলি। জন্য। আমি কিন্তু বাংলাদেশ 2টা জায়গায় ভালো সুযোগ আছে। একটা হচ্ছে আমাদের মতো উইকেট থাকার সম্ভাবনা, কিন্তু আপনি ফর্মে না থাকেন বা পারফর্ম না করেন, যেটা কিন্তু এই যে আমরা 2টা ম্যাচ হারলাম, উইকেট কিন্তু আমাদের মতোই, কিন্তু সেখানে আমরা কাজে লাগাতে পারি। একবার আগে ব্যাট করেছি, একবার পরে ব্যাট করেছি, কোনোটাই কাজে লাগাতে পারি না। আমরা খুব মানে সত্যি কথা আমরা হারতেই পারি, ঠিক আছে। হয়তো অনেকে বলবে যে লজ্জা, এই প্রফেশনাল লেভেলে কিছু নাই, সেটাই। কিন্তু আমরা ভালো খেলি নাই, খুব বাজে খেলেছি। যদি হয়তো ওরা এক্সট্রা অর্ডিনারি খেলে জয়লাভ করেছে, আর যেমন আফগান একদম আস্তে আস্তে এক্সট্রা অর্ডিনারি খেলে ম্যাচ জিতে কারোর সাথে, তো আমরা এইভাবে খুব বাজে খেলেছি আর ওরা মোটামুটি ক্রিকেট খেলেছে, ওই জায়গায় আমরা হেরে গেছি। আর ড্রপিং উইকেটটা বলছেন, আমার কাছে মনে হয় এটা আপনার কন্ট্রোলে নাই, মাইন্ড সেট আপ, আমাকে তো খেলতেই হবে। তো ওই একটা জায়গায় প্লেয়াররা যে অবস্থানে আছে, বিশ্বাসের জায়গায় খুব তলানিত হয়ে গেছে, ওইটা জায়গায় আমার নিজেদের মধ্যে কথা বলে আর ও নিজেকে যে বুস্ট আপ না করতে পারে, ভেরি ডিফিকাল্ট এখান থেকে ফিরে আসে। আচ্ছা, এরকম জায়গায় ক্রিকেটাররা তো খুব ডাউন থাকেন, আমরা দেখতেই পাচ্ছি প্রচণ্ডভাবে ডাউন। সেক্ষেত্রে কোচিং স্টাফের ভূমিকা তো অনেক ইম্পর্টেন্ট হয়ে ওঠে, এবং আমরা দেখেছি বাংলাদেশ দল কিন্তু লম্বা সময় ধরে বড় কোচিং স্টাফই কিন্তু আছে বাংলাদেশ দলের সঙ্গে, এবং তারা কোয়ালিটি কোচিং স্টাফ, ফলে তাদের করণীয়টা কি হবে? দেখেন মেন্টর হিসাবে যে মুস্তাক আছেন, নো ডাউট, হাতুরা কথা বলতে, আমার কাছে মনে হয় কি যে সাইকোলজির কথা বলেন, সাইকোলজি যে আপনি যখন নেগেটিভ ফ্রেন্ড থাকে আপনি ওর সঙ্গে বন্ধুত্ব রাখবেন না। তো সেম যখন আমরা আজকে কমেন্ট করতে পারি বা যারা গণমাধ্যমে কথা বলে তারা কমেন্ট করতে পারে, কিন্তু কাছের লোকরা আমার কাছে মনে হয় হয়তো কোচ অনেক সময় চিৎকার দেয় ড্রেসিং রুমে, বাট পজিটিভ যদি না বলে তাহলে কিন্তু আলটিমেটলি আপনি যতই বুঝান যায় পজিটিভ নিয়ে বল আমরা এই খেলা খেলতে চাই, মেক ইট সিম্পল, অ্যাট এ টাইম 1 বল খেলবো, সবাই জানে। কিন্তু আমরা যেমন একজন নামার আগে একটা গলা ধরে কি বলি আমরা, তখন তো টেকনিক্যালি কাজ হয় না। আজকের ম্যাচটা আমরা জিতবো, আমরা ওদের থেকে নো ওয়ান ওয়াইড থেকে এগিয়ে থাকবো, বা আমরা মন দিয়ে খেলবো, ডোন্ট থিঙ্ক নেগেটিভ, যা হয় দেখা যাবে। এবং আপনার সেই কথা মানে বেসিক নিয়ে এগিয়ে যেতে হবে। এক্স্যাক্টলি। জাভেদ ওমর বেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, যেমনটা আপডেট জানিয়েছিলাম, বাংলাদেশ আগে ফিল্ডিং করবে এবং আপনারা খেলা দেখবেন আশা করি। এই ছিল মাঠের তাপের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ আবারও।